নির্বাচনী জনসভায় কাল বরিশাল ফরিদপুর যাচ্ছেন তারেক রহমান। জামায়াত ক্ষমতায় গেলে নব্য ফ্যাসিবাদ আবির্ভাবের শঙ্কা বিএনপি নেতাদের। পরিবার ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি আর চায় না মানুষ, বললেন জামায়াত আমির। কারচুপির ভোট বরদাস্ত না করার ঘোষণা। র্যাবের নতুন নাম হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষপাতিত্ব পেলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং রামপুরায় কার্নিশি গুলির মামলার রায়ের তারিখ নির্ধারণ 15 ফেব্রুয়ারি। রাশেদ কামরুলের বিরুদ্ধে 2টি অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। নির্বাচনী সমাবেশে অংশ নিতে আগামীকাল বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল 11টায় ঢাকা থেকে হেলিকপ্টারে তিনি বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর 12টায় শহরের বেলস পার্ক মাঠের জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। এরপর বেলা 1:45টায় ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। তার আগমনে উৎফুল্ল বরিশাল ও ফরিদপুরের মানুষ। দর্শক, তারেক রহমানের সফর ঘিরে প্রস্তুতির খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ শামীম। শামীম, তারেক রহমানের সমাবেশ ঘিরে প্রস্তুতির চিত্র কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। যেমনটা বলছিলেন যে তারেক রহমানের আগমনকে ঘিরে বরিশালে আসলে যে শাসাদ রব একটা উৎসবের নগরীতে পরিণত হয়েছে। আমি এখন যে জায়গায় জনসভা অনুষ্ঠিত হবে বরিশালের বেলস পার্ক ময়দান, সেখানেই আমি অবস্থান করছি। 2006 সালের 14ই মে তিনি বরিশালে প্রথম এসেছিলেন তৃণমূল নেতাকর্মীদের নিয়ে একটি সমাবেশ করার জন্য। তিনি তখন বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু এবারে তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আগামীকাল সকাল 11টায় এখানে আসবেন এবং বরিশালে দক্ষিণাঞ্চলের 21টি যে আসন, সেই আসনের নেতাকর্মীদের আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন উপলক্ষে যে প্রার্থী তারাও এই জনসভায় অংশগ্রহণ করবেন। আমি যদি একটু দেখাই যে আসলে এখন যে অবস্থায় এখানে মোটামুটি স্টেজ সাজানো হয়ে গেছে, কেন্দ্রীয় নেতারা এখানে এসেছে এবং অনেক অনেক নেতাকর্মী এখানে আসছেন। এবং এখানে আমি বরিশালের যে দায়িত্বে বরিশাল সদর আসনের ধানের শীষের যে প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার, তিনি আমাদেরকে জানিয়েছেন কয়েক লাখ নেতাকর্মী এখানে উপস্থিত হবেন। তো তো আমি আরো কথা বলেছি বরিশাল মহানগর এবং জেলার যে বিএনপি নেতৃবৃন্দ, তাদের সাথে কথা বলেছি। তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে এবং তারেক রহমানকে বরণ করতে উন্মুখ হয়ে আছে দক্ষিণাঞ্চলের মানুষ। এবং কয়েক লাখ লোক এক নজর নেতাকে দেখার জন্য মূলত এই বেলস পার্কে আসবে বলে ধারণা করা হচ্ছে। এবং কানায় কানায় এই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হবে, এমনটাই আশা করছে এখানের যারা বিএনপির সমর্থক এবং কর্মী রয়েছেন। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ সংবাদ। জেরিন। শামীম, আপনাকে ধন্যবাদ। নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দেশ আবারও বিপদের মুখে পড়বে বলে সতর্ক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 17 বছরের ত্যাগ ও সংগ্রামের কারণে এবারে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে কোনো ভুল সিদ্ধান্ত কঠিন পরিণতি ডেকে আনবে। 71-এর স্বাধীনতাকে না মানলে নিজেদের অস্তিত্ব থাকবে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, একটি গোষ্ঠী 71কে পেছনে ফেলতে চাইছে। দুপুরে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টার আয়োজিত নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। এই নির্বাচনটাকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে দেখা উচিত এবং নির্বাচন যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আগামী 5 বছর যে আমরা বাংলাদেশকে একটা শান্তিপূর্ণ স্থিতিশীল অবস্থার মধ্যে দিতে পারব। কিন্তু যদি এই নির্বাচনে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই, আবার সেই বিপদের মধ্যে আমরা পড়ব।
জামায়াত ক্ষমতায় গেলে দেশের নব্য ফ্যাসিবাদের আবির্ভাব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন বলেন, মহান মুক্তিযুদ্ধের মতো মীমাংসিত বিষয়ে জামায়াত আমিরের বক্তব্য ইতিহাস নিয়ে মিথ্যাচারের শামিল। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। পবিত্র শবে বরাত উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করে বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বক্তব্যে তিনি বলেন, ৭১-এর পাকিস্তানি হানাদার বাহিনীকে সাহায্য করা দলটি এখন স্বাধীনতার ঘোষক নিয়ে মিথ্যাচার করছে। সারা দেশে যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সেটিকে এখন ডাইভার্ট করার জন্য তিনি এখন স্বাধীনতার ঘোষক নিয়ে কথাবার্তা বলছেন। জামায়াত আমিরের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ভোটের আগে জামায়াতের আসল চেহারা বের হতে শুরু করেছে। এই দল ক্ষমতায় গেলে নারীর অধিকার সংকুচিত হবে বলেও মন্তব্য করেন রিজভী। ইসলামের নামে রাজনীতি করতে গিয়ে মুনাফেকি এবং মিথ্যাকে যদি আশ্রয় করতে হয়, আপনারা ইসলামের সাথেই বিশ্বাসঘাতকতা করছেন। এদিকে গুলশানে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলন করেন মুখপাত্র মাহদি আমিন। এতে দলীয় চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল এবং ফরিদপুর সফরের বিস্তারিত তুলে ধরা হয়। বরিশালে পৌঁছে দুপুর ১২টায় বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। দুপুর ১টায় তিনি বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিবেন এবং ফরিদপুরে পৌঁছে সেখানকার রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। মুক্তিযুদ্ধের মতো মীমাংসিত বিষয়ে জামায়াত আমিরের দেয়া বক্তব্যের কড়া সমালোচনা করেন মাহদি আমিন। আমরা সবাই জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন। সবার আগে তিনি উইল বলেছিলেন অন্যান্য সেনানীদেরকে সাথে নিয়ে। সুতরাং ইতিহাসে যেটা অনিবার্য সত্য সেটিকে সবার ধারণ করা উচিত। নির্বাচনে বিএনসিসি ক্যাডারদের মোতায়েন নিয়ে বিএনপি উদ্বিগ্ন বলে জানান তিনি। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরিবার বিএনসিসি ক্যাডারদের অনেকেই কোনো না কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের সাথে জড়িত থাকে। কয়েকটি সংস্থার নেতৃত্ব পর্যায়ে একটি বিশেষ রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন, যেটি অনাকাঙ্ক্ষিত। নির্বাচনের দিন কোনো অসৎ উদ্দেশ্যে এদের একটি অংশকে ব্যবহার করা হতে পারে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। একটি রাজনৈতিক দল ফেসিবাদী কায়দায় মিথ্যা ও বানোয়ার তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র। ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা পুরাতন বয়ান আবার সামনে ছড়িয়ে দেওয়ার জন্য নিজেরা দায়িত্ব গ্রহণ করেছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। পরিবার, ব্যক্তি আর গোষ্ঠী ভিত্তিক রাজনীতি দেশের মানুষ আর দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে আয়োজিত জনসভায় তিনি বলেন, সবাই এখন জনগণের সরকার দেখতে চায়। এ সময় নারী পুরুষের জন্য সমভাবে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি জানান জামায়াত আমির। এর আগে কিশোরগঞ্জে জনসভায় তিনি বলেন, জাতিকে বিভক্ত করার আর সুযোগ নেই। চোরাই পথে নির্বাচন হতে দেয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে একটি দল রাজনৈতিক ব্যবসা শুরু করেছে। রাষ্ট্র গঠনে উন্নয়নে অবদান রাখার জন্য নারী পুরুষ সবাই যার যার প্রয়োজন এবং যোগ্যতা অনুযায়ী সুযোগ পাবে। আমরা প্রত্যেকটা বিভাগীয় শহরকে আমরা স্মার্ট নগরীতে পরিণত করবো ইনশাআল্লাহ। জনগণ পুরানা পচা রাজনীতি আর চায় না। পরিবার ব্যক্তি গোষ্ঠীতান্ত্রিক রাজনীতি চায় না। দলীয় সরকার দেখতে চায় না। জনগণ জনগণের সরকার দেখতে চায়। নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষপাতিত্বের কারণে সরকারি কর্মকর্তারাও ধানের শীষে ভোট চাচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে নির্বাচনী পদযাত্রার অংশ হিসেবে নাটোরে আয়োজিত কর্মসূচিতে একথা বলেন তিনি। প্রশাসনকে ব্যবহার করে কেউ ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে শেখ হাসিনার মতো পরিণতি হবে বলেও হুঁশিয়ারি দেন আসিফ মাহমুদ। আমরা দেখছি এই পক্ষপাতিত্বের ফলে, নির্বাচন কমিশনের এই পক্ষপাতিত্বের ফলে, প্রশাসনের এই পক্ষপাতিত্বের ফলে এখন সরকারি অফিসাররাও ধানের শীষের জন্য ভোট চাচ্ছে। যদি আপনারা আবারও প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, আপনারা মনে করবেন না যে শেখ হাসিনার মতো আপনারা পার পেয়ে যাবেন।
গণভোট জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনের সুযোগ এনে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেনেট ভবনে এক মতবিনিময় সভায় তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকারের পাশাপাশি দেশের মানুষকেও দায়িত্ব নিতে হবে, আর হ্যাঁ ভোট সেই সুযোগ এনে দিয়েছে বলে অভিমত তার। আলী রিয়াজ বলেন, হ্যাঁ জয়যুক্ত হলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিস্ট হতে পারবে না। পরিমাণ টাকা লুট হয়েছে 16 বছরে, সেই টাকা দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা প্রভূত উন্নতি করা যেত। জুলাই জাতীয় সনদ বলছে যে অ্যান্টি কারাপশন কমিশন, দুর্নীতি দমন কমিশন স্বাধীন হবে, তাতে করে এই লুটপাটটা হয়তো কমবে। দেশটা কারোই না যতক্ষণ না পর্যন্ত আমরা এমন একটা ব্যবস্থা তৈরি করতে পারি, জবাবদিহিমূলক একটা ব্যবস্থা তৈরি করতে পারি যেখানে প্রত্যেকটা নাগরিক প্রশ্ন করতে পারবেন যে এই অধিকার আমার নাই কেন। বদলে যাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম। এলিট ফোর্সটির নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। দুপুরে সচিবালয়ে কোর কমিটির সভা শেষে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আলাদা অনুষ্ঠানে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কেউ নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মনিরুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। দীর্ঘ 2 দশকের পরিচয় বদলে নতুন নামে আসতে যাচ্ছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বাহিনীটির যাত্রা 2004 সালের 26 মার্চ। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ নানা অভিযোগে বিভিন্ন সময়ে সমালোচনা হয়েছে বাহিনীর। যদিও চাঞ্চল্যকর ঘটনার তদন্তে তাদের সাফল্যও কম নেই। 2024 সালের 5 আগস্টের পর আলোচনা ওঠে র্যাবের নাম পরিবর্তন নিয়ে। অবশেষে এলিট ফোর্সটির নতুন নাম হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা SIF। র্যাবের যে নতুন নাম, আজকে থেকে এটা নতুন নাম করা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তাদের কাজের মানের পরিবর্তন অলরেডি চলেও আসছে। আপনি যদি এই 1.5 বছর আগে তাদের কাজের মান দেখেন আর এখনকার যদি কাজের মান দেখেন, এটার মধ্যে পরিবর্তন অনেক আসছে। এর আগে কোস্টগার্ড সদর দপ্তরে এক অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা প্রসঙ্গে কথা বলেন তিনি। নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ইতিমধ্যে বরিশাল, চট্টগ্রাম এবং খুলনা বিভাগে বিভিন্ন জেলায় প্রায় 100 প্লাটুন কোস্টগার্ডের সদস্য নিয়োগ করা হয়েছে। উপদেষ্টা জানান, নির্বাচনকালে কোস্টগার্ড এবং অন্যান্য বাহিনীর 9 লাখ সদস্য মোতায়েন থাকবে। দায়িত্ব পালনে অবহেলা বা পক্ষপাতিত্বের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি। প্রায় 3,585 জন সদস্য সহ প্রায় 9 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে। যদি কারো বিরুদ্ধে কোনো প্রার্থীর পক্ষে কাজ করার বা কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 5 আগস্টের পর সব অবৈধ অস্ত্র উদ্ধার সম্ভব না হলেও নির্বাচনে এর প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রতিদিন অস্ত্র উদ্ধার হচ্ছে। আফরিন পপি, মোহনা সংবাদ। জুলাই অভ্যুত্থানে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি ও হত্যা মামলার রায়ের দিন ধার্য হবে আগামী 15 ফেব্রুয়ারি। এছাড়া মানবতা বিরোধী অপরাধের 2 অভিযোগে ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন ও আওয়ামী লীগ নেতা কামরুলের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। অন্যদিকে 2016 সালে গাজীপুরে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে 7 জনকে হত্যায় সাবেক ডিবি প্রধান হারুন সহ 10 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মুদাসির আলী প্রতিবেদন। 2024 সালের 19 জুলাই রামপুরার একটি নির্মাণাধীন ভবনে কার্নিশে ঝুলে থাকা ব্যক্তির ওপর গুলি চালানো মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। মামলার রায়ের দিন ধার্য করা হবে আগামী 15 ফেব্রুয়ারি। এ বিষয়ে কথা বলেন প্রসিকিউটর গাজী MH তামিম। জানান, প্রসিকিউশনের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি চাওয়া হয়েছে। উভয় পক্ষের যুক্তিতর্ক সমাপ্ত হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে এই সকল আসামির সর্বোচ্চ শাস্তির প্রার্থনা করেছি আমরা। আগামী 15 ফেব্রুয়ারি এই মামলার রায়ের তারিখ নির্ধারণের জন্য দিন ধার্য করা হয়েছে। মামলার অন্যতম আসামি ASI চঞ্চল চন্দ্র সরকার। তার আইনজীবীর দাবি, আসামির বিরুদ্ধে শক্ত প্রমাণ দেখাতে পারেনি প্রসিকিউশন। আমরা ডিফেন্স স্পেসিফিক্যালি বলছি যে দেয়ার ওয়াজ নো এভিডেন্স, কেউ আমাকে দেখে নেই,
কোনো আই উইটনেস নাই, কোনো ব্যালিস্টিক টেস্ট নাই। এদিকে ট্রাইব্যুনাল 1-এ ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামের নামে জুলাই আগস্ট অভ্যুত্থান চলাকালে 23 জনকে হত্যা সহ 2টি অভিযোগ দাখিল করে প্রসিকিউশন, যা ট্রাইব্যুনালে গৃহীত হয়েছে। 20 জুলাই বাংলাদেশে এক নির্মম হত্যাযজ্ঞ চলে, সেখানে 29 জনকে ঢাকার বাড্ডা এলাকায় নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। এই অভিযোগে জনাব রাশেদ খান মেনন এবং জনাব কামরুল ইসলামকে অভিযুক্ত করে আমরা একটা ফরমাল চার্জ দাখিল করেছি। সেখানে 2টি অভিযোগ এনেছি। ট্রাইব্যুনাল এই 2 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং তাদেরকে আগামী কত তারিখ 19 ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য আদেশ প্রদান করেছে। এছাড়াও 2016 সালে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গাজীপুরে 7 জনকে হত্যার দায়ে ডিবি হারুন সহ 10 জনের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। এই মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি AKM শহীদুল হক, তৎকালীন ভারপ্রাপ্ত আইজিপি জনাব জাবেদ পাটোয়ারি। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। আজ পবিত্র শবে বরাত। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন তারা। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতটি মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। এ রাতে মা, বাবা, আত্মীয় স্বজন সহ দেশ দশের সুখ শান্তি কামনায় দোয়া করেন সবাই। একটি দল অপপ্রচার চালিয়ে দেশের মানুষকে নানাভাবে বিভ্রান্তি করছে বলে অভিযোগ করেছেন ঢাকা 16 আসনের ধানের শীর্ষের প্রার্থী আমিনুল হক। সকালে মিরপুরের দুয়ারিপাড়ায় নির্বাচনী প্রচারণায় তিনি কথা বলেন। জামায়াত আমিরের নারী বিদ্বেষী বক্তব্য মেয়েরা মেনে নেবে না বলে মন্তব্য করেন আমিনুল হক। মুক্তিযুদ্ধের মীমাংসিত ইস্যুতে জামায়াত আমির বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক। এ ধরনের ষড়যন্ত্র দেশের মানুষ রুখে দেবে বলেও মন্তব্য করেন তিনি। এবং সেই জনগণের রায়ের প্রতি আমাদের শতভাগ আস্থা এবং বিশ্বাস রয়েছে। কিন্তু একটি দল জামাত, তারা ক্ষমতার মোহে বা ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে তারা বিভিন্নভাবে মিথ্যাচার করছে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি স্বাধীনতা হঠাৎ করে তিনি একটি রাজনৈতিক বিতর্ক তৈরি করার জন্য তিনি এই ধরনের মিথ্যাচার অপপ্রচার, এটা আসলে একজন রাজনীতিবিদের কোনো শিষ্টাচার করে না। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে যশোরে বিভিন্ন সীমান্তে বাড়ানো হয়েছে তল্লাশি ও টহল তৎপরতা। এ সময় দুষ্কৃতিকারীরা যাতে কোনো প্রকার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিজিবি। শিশির কুমার সরকারের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদা আক্তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যশোরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম সহ নিয়মিত টহল পরিচালনা করেছে বিজিবি। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে। সীমান্ত দিয়ে কোনো চোরাচালানি বা অস্ত্র, মাদক দ্রব্য এসব আসে কিনা তারা কঠোরভাবে টহল দিচ্ছে। ভারত থেকে যেহেতু অবৈধ অস্ত্র এবং অবৈধ বিভিন্ন মালামাল যেহেতু না আসে, নির্বাচন সামনে রেখে পরিস্থিতি বিশৃঙ্খল যেন না হয় তা প্রচুর তৎপর আছে। কোনো মোটর সাইকেল কিংবা কোনো গাড়ি ঘোড়া গেলে সেটা চেকিং করা হচ্ছে যাতে ভারতীয় অস্ত্র চালান না হতে পারে বাংলাদেশে। নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় তাই সীমান্তের প্রতিটি পয়েন্টে যেন সিলগালা করা হয় প্রশাসনের কাছে, এমন দাবি জানান বেনাপোল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সে কারণে আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে সীমান্তের প্রতিটা পয়েন্ট যেন সিলগালা করা হয়। অবৈধ অস্ত্র উদ্ধারে বিভিন্ন চেকপোস্টে তল্লাশি ও সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করা সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে বলে জানান 49 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী। বিভিন্ন চেকপোস্টে তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করেছি, সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং এটার পাশাপাশি
অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিত প্রয়াস নেওয়া হচ্ছে যাতে করে অস্ত্রগুলো আমরা উদ্ধার করতে পারি এবং আমরা একসাথে কাজ করছি। নির্বাচন সুষ্ঠু করতে অবৈধ অস্ত্র উদ্ধার সহ জনসাধারণের সাথে নিয়মিত জনসচেতনতামূলক সভা করেছে বিজিবি। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স প্রদান ও নবায়ন প্রক্রিয়ায় হয়রানি, অস্বচ্ছতা ও অযৌক্তিক বিলম্বের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশন ব্রামা। সকালে সেগুনবাগিচায় অধিদপ্তরের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা বলেন, অতিরিক্ত জরিমানা ও পরিদর্শকদের হয়রানিতে ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে স্বচ্ছ ও জবাবদিহিমূলক লাইসেন্স ব্যবস্থার দাবি জানান তারা। ভারতের ওপর নির্ধারিত বাণিজ্য শুল্ক 50% থেকে 18% নামিয়ে এনেছে ট্রাম্প প্রশাসন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে। ভারত প্রধানমন্ত্রীর অনুরোধে তাৎক্ষণিকভাবে বাণিজ্য চুক্তিতে সম্মতি দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এর ফলে শুল্ক কমানো হবে। এদিকে নরেন্দ্র মোদী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে পেরে তিনি আনন্দিত। খেলা খবর ক্রিকেট। দেশজুড়ে ক্রিকেট অবকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ নিয়েছে বিসিবি। তৃণমূল থেকে প্রতিভা তুলে আনা এবং নিয়মিত অনুশীলনের সুযোগ বাড়াতে বিভিন্ন জেলায় একযোগে 137টি ক্রিকেট উইকেট নির্মাণের কাজ শুরু করেছে সংস্থাটি। এর মধ্যে 8টি স্টেডিয়াম খেলার উপযোগী এবং উন্নয়ন কাজে হাত দিয়েছে বিসিবি। মিরপুরে ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে এসব পরিকল্পনা জানান গ্রাউন্ডস কমিটির নতুন চেয়ারম্যান সাবেক ক্রিকেটার খালিদ মাসুদ পাইলট। শেষ করব মোহনা সংবাদ, যে আবার আগে শিরোনামগুলো আরো একবার। নির্বাচনী জনসভায় কাল বরিশাল, ফরিদপুর যাচ্ছেন তারেক রহমান। জামায়াত ক্ষমতায় গেলে নব্য ফ্যাসিবাদ আবির্ভাবের শঙ্কা বিএনপি নেতাদের। পরিবার ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি আর চায় না মানুষ, বললেন জামায়াত আমির। কারচুপির ভোট বরদাস্ত না করার ঘোষণা। র্যাবের নতুন নাম হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষপাতিত্ব পেলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং রামপুরায় কার্নিশে গুলির মামলায় রায়ের তারিখ নির্ধারণ 15 ফেব্রুয়ারি। রাশেদ কামরুলের বিরুদ্ধে 2টি অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।